আকাশবাণী কলকাতা। এখন শুনবেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০০তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মানবসেবী ফ্লোরেন্স। মানুষের সভ্যতা যতদিন ধরে টিকে আছে ততদিন ধরেই আছে নানা রোগ ভোগ, প্রাকৃতিক দুর্যোগ, রয়েছে দুর্ঘটনা। এই সব কিছুতেই আক্রান্ত হয় মানুষ। আর্ত মানুষ সেবার প্রত্যাশী। সাধারণ রোগে ভোগা মানুষ হন, মহামারী বা বিশ্বমারীতে আক্রান্ত নাগরিকই হন, শুধু চিকিৎসায় তার স্বাস্থ্য ফেরে না, তিনি জীবন ফিরে পান না। তার দরকার সেবা। মানব সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ভাস্বর যারা, তাদের মধ্যে একটি নাম চট করে চলে আসে মনের মধ্যে, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমাদের কাছে তিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক, একজন সমাজ সংস্কারক। তিনি সেই মানুষ যিনি কোনোদিনও লড়াই করতে গিয়ে পিছিয়ে আসেননি। এই লড়াকু মনোভাবের জন্যই কিন্তু তিনি ঊনবিংশ শতকে দাঁড়িয়েও সমাজের চিরাচরিত প্রথাকে ভাঙতে পেরেছিলেন। একজন উচ্চবংশীয় সম্ভ্রান্ত পরিবারের মহিলা হওয়া সত্ত্বেও বিবাহের নিশ্চিত জীবন ছেড়েছিলেন, বেছে নিয়েছিলেন সেবাব্রতের কঠিন পথ। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে কথা বললেন গণিতের শিক্ষিকা অঙ্কিতা সেনগুপ্ত। জন্মেছিলেন তিনি 1820 সালে ইংল্যান্ডের এক সম্পন্ন পরিবারে। সে সময় যা হয় আর কি, এমন পরিবারের মেয়েরা কিছু শিক্ষা পান, তারপরে তাদের বিয়ে করে নিতে হয়। সম্ভ্রান্ত কোনো পুরুষকে নির্বাচন করে অথবা পরিবারের নির্বাচন মেনে সব নিয়ম অনুসরণ করে বিয়ের জন্য প্রস্তুত হতে হয় সেই মেয়েকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেই চিরাচরিত পথে গেলেন না। তিনি ঠিক করলেন তার পেশা হবে অন্য, তার জীবনের অভিমুখ হবে ভিন্ন রকম। পরিবারের ইচ্ছে না থাকলেও 1851 সালে তিনি জার্মানিতে চলে গেলেন এবং নার্সিংয়ের একটা প্রশিক্ষণ শেষ করলেন। এরপরে তার সুযোগের অপেক্ষা। চট করে বড় সুযোগ আসে না, আবার যে সুযোগের কথা বলছি সেটা হয়তো ভীষণ বিপদসংকুল, কিন্তু ফ্লোরেন্স সেটা নিয়ে চিন্তিত নন। ঊনবিংশ শতকের মধ্যভাগে শুরু হয়ে গেল ক্রিমিয়ান ওয়ার, ক্রিমিয়া যুদ্ধ। সরকার কাগজে বিজ্ঞাপন দিল সেবিকার জন্য, নার্সের জন্য। ফ্লোরেন্স সেটা দেখে আবেদন করলেন, তাকে নির্বাচন করা হলো এবং ফিমেল নার্সেস ইন দ্য হসপিটালস ইন দ্য ইস্ট তার সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হলো। সহযোগী নার্সদের সঙ্গে ফ্লোরেন্সকে যেতে হবে স্কুটারিতে। 1854 সালের 21শে অক্টোবর যাত্রা শুরু করলেন তিনি। লন্ডন ছেড়ে তারা চলে গেলেন ইংলিশ চ্যানেল অতিক্রম করতে। পৌঁছলেন ফ্রান্সে। ফ্রান্সের মার্সেইয়ে গেলেন স্থলপথে, সেখান থেকে স্টিমারে চলে গেলেন কনস্টান্টিনোপলে, অর্থাৎ আজকের ইস্তানবুলে। পৌঁছলেন 3রা নভেম্বর। তারপরে কি হলো আমাদের জানাচ্ছেন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সম্পাদক শক্তি সাধন মুখোপাধ্যায়। রাশিয়াকে জব্দ করার জন্য ফ্রান্স এবং ইংল্যান্ডের বাহিনী ওখানে যে যুদ্ধ করছিল, তাতে কজালিটিস অর্থাৎ প্রচুর মৃত্যু এবং প্রচুর আহত হয়ে পড়ছিল সৈনিকরা। 18,000 সৈন্য আহত হয়েছিল বলে রেকর্ড আমরা দেখছি ক্রিমিয়ার যুদ্ধে। সেখানে ওই এখন যেখানে বর্তমানে কনস্টান্টিনোপল, সেই কনস্টান্টিনোপলের কাছে পাহাড়ের উপরে স্কুটারি বলে একটা জায়গায় মিলিটারি হসপিটাল ছিল। সেখানে ওই আহত সৈনিকরা সব আসছিল। সেখানকার সামরিক কর্তারা বিহ্বল হয়ে পড়েছিলেন। তখন তারা ওই SOS পাঠান যে ভালো সেবিকা বা শুশ্রূষাকারিনী দরকার। সেই সময়ে যারা গিয়েছিল তার মধ্যে ঘটনাক্রমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, উনি ইংল্যান্ড থেকে উনি ওখানে যান এবং গিয়ে উনি যেটা দেখেন সেটা হচ্ছে একেবারে রেটেড কন্ডিশন, যে বিছানায় তারা শুয়ে থাকে সেই স্ট্রেচার গুলো সব রয়েছে এলোমেলো অবস্থার মধ্যে, নোংরা, অপরিচ্ছন্ন। সেখানে ইঁদুর, ছাড় পোকা এইসব ঘুরে বেড়াচ্ছে, কিলবিল করছে। আর তারা কেউ কেউ কলেরায় আক্রান্ত হয়ে বমি করেছে,
তাদের পোশাক পরিচ্ছদ নোংরা, কাঁচার ব্যাপার কিছু নেই, যে জল ব্যবহার করছে সেই জল অপরিষ্কার অপরিচ্ছন্ন যথেষ্ট নয়, খাবার কখন আসছে, কার কি খাওয়া উচিত উচিত নয়, এসব কিছু বিবেচনার মধ্যে নেই। স্কুটারিতে নিজের উদ্যোগে যেভাবে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যেভাবে পাল্টে দিলেন হাসপাতালের পরিস্থিতিকে, সেটা সবার নজরে এলো। প্রথম তিনি যেটা করলেন সেটা হচ্ছে হাইজিনিক একটা পরিবেশ তৈরি করার জন্য যারা কম আহত ছিল সেই রুগীদের দিয়ে ওখান থেকে কৃত্রিম দাস তৈরি করিয়ে হাসপাতালের প্রত্যেকটা ঘরের একদম মেঝে থেকে সিলিং পর্যন্ত তিনি সব পরিষ্কার করালেন। সেখানে একটা রান্নাঘর তৈরি করলেন, ডিসেবল লোক যারা তাদের দিয়েই রান্না করালেন তিনি। রুগীদের যা খাদ্য প্রয়োজন এবং তাদের যা খেতে ভালো লাগে সেই অনুসারে রান্না করা, উপাদান সবই ছিল কিন্তু ব্যবস্থাপনা ছিল না। তারপরে জল, সেই জল কন্টামিনেটেড হয়েছিল, সেগুলোকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন যাতে ক্লিয়ার জল ইয়েরা পায়। আর ওখানে একটা জামা কাপড় পরিষ্কার করার জন্য আলাদা একটা ঘর করলেন এবং সেখানে প্রতিদিন সকলের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকোনোর ব্যবস্থা করে তাদের পরার ব্যবস্থা করলেন। আগের বছরে, আগের উইন্টারে 4000 সৈনিক ওইখানেই মারা গেছিল। তিনি আসার পর 1.5 বছরের মধ্যে মর্টালিটি রেটটা 2% নেমে এলো। মানে একেবারে বৈপ্লবিক পরিবর্তন হলো। সবাই আশ্চর্য হয়ে গেল যে আসলে রুগীরা যে পরিমাণে মারা যাচ্ছিল আহত হয়ে, তার চেয়ে বেশি মারা যাচ্ছিল। কেউ কলেরায় মরছে, কেউ টাইফাসে মরছে, কেউ ইনফ্লুয়েঞ্জায় মরছে, সেগুলো সমস্ত চেকড হয়ে গেল। হাসপাতাল ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারলেন। স্বাস্থ্য পরিকাঠামো পরিবেশ, সেই পরিবেশটা তিনি রচনা করলেন। নার্সিংয়ের ক্ষেত্রে, মুমূর্ষু রোগী সেবার ক্ষেত্রে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে পরিবর্তন নিয়ে এলেন সেটা বুঝতে আমরা বোধহয় চার্লস ডিকেন্সের শরণাপন্ন হতে পারি। তিনি দেখিয়েছিলেন ফ্লোরেন্স আসার আগে সেবিকাদের ভূমিকা কেমন ছিল, কেমনভাবে আচরণ করতেন তারা। বলছেন অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল আসার আগে হাসপাতালে শুশ্রূষাকারিণী বা নার্সদের চিত্র, চেহারা, প্রকৃতি কেমন ছিল, কি ভয়ঙ্কর রকমের খারাপ, সেইটা তিনি একটি তার লেখার মধ্যে সারা ক্যাম্প বলে একটি চরিত্র তৈরি করেছেন। তাতে লিখেছেন এরকম ভাবে, অ্যাজ ইনকম্পিটেন্ট, নেগলিজেন্ট, অ্যালকোহলিক অ্যান্ড করাপ্ট। মানে সব রকম খারাপ তাদের মধ্যে ছিল। এই ছিল নার্সদের চরিত্র ফ্লোরেন্স নাইটিঙ্গেল আসার আগে। এটা ডিকেন্সের লেখার মধ্যে আমরা পাই। কিন্তু পরিবর্তন এত সহজে আসে না। ফ্লোরেন্সকে বোঝাতে হলো সত্যি সত্যি কোন ভালো কাজটা তিনি করেছেন, কিভাবে এলো এই পরিবর্তন, কতটা বৈপ্লবিক এই পাল্টে যাওয়াটা। এটা বোঝাতে গিয়ে তিনি গণিতের সাহায্য নিলেন। আরও নির্দিষ্ট করে বললে তিনি পরিসংখ্যান দিয়ে বোঝালেন বিশ্বকে। বাবার কাছে গণিতটা শিখে রেখেছিলেন। পরে গণিতজ্ঞ জেমস জোসেফ সিলভাস্টারের কাছেও শিক্ষা লাভ করেছিলেন। নিজের গণিত জ্ঞানকে কাজে লাগালেন তার সেবাব্রতের উদ্দেশ্য সাধনে। নিজের কাজের যথার্থতা প্রমাণ তিনি দেবেন পরিসংখ্যানের সাহায্যে। তাতেও অবশ্য সমস্যা আছে। হাসপাতালের নিজস্ব রেকর্ডের অবস্থা তো তথৈবচ। তিনি নিজেই পরিসংখ্যানগত তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিলেন। তো পরিসংখ্যা মানে তো সংখ্যার ভিড়। এত সংখ্যার ভিড় কে পড়বে, বোঝা তো অনেক দূরের কথা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিজের তথ্যকে পেশ করলেন পোলার এরিয়া ডায়াগ্রামের মাধ্যমে, যাকে আজকের দিনে টেলিভিশন, খবরের কাগজ, পত্রিকা ও বিদ্যালয়ের গণিতের পাঠ্য বইতে দেখা পাইচিত্রের দোসর বলা যায়। পাইচিত্র দেখে তো আমরা সহজেই কোনো তথ্য সম্বন্ধে ধারণা করতে পারি, অথচ তাদের সংখ্যার কোনো ভিন্ন নেই। বৃত্তকলার কেন্দ্রীয় কোণ দেখে সংশ্লিষ্ট পরিমাণে ধারণা পাওয়া যায়। তার পোলার এরিয়া ডায়াগ্রামে 12টি মাস নির্দেশ হতো 12টি বৃত্তকলার সাহায্যে। প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল সেই মাসে মৃতের সংখ্যার সাথে সমানুপাতিক। আবার প্রতিটি বৃত্তকলা 3টি অঞ্চলে বিভক্ত, নীল, কালো ও লাল। নীল অঞ্চল দিয়ে বোঝানো হতো মৃতের সেই সংখ্যা যারা কলেরা, টাইফয়েড প্রভৃতি রোগে মারা গেছে। লাল অঞ্চলের সাহায্যে নির্দেশিত হতো যুদ্ধে আহত হয়ে মৃতের সংখ্যা। আর অন্যান্য কারণে মৃতের সংখ্যা নির্দেশিত হতো কালো অঞ্চল দিয়ে। এখান থেকে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পোলার এরিয়া ডায়াগ্রাম দেখে
খুব সহজেই এটা বোঝা সম্ভব 12 মাসের মধ্যে কোন মাসে মৃতের সংখ্যা বেশি, কোন মাসে কম। শুধু তাই নয়, রোগের বিভিন্ন কারণে মৃতের সংখ্যা কেমন, কোনটা বেশি কোনটা কম, এবং এটা বোঝার জন্য বিশাল কোনো অঙ্কের জ্ঞানের দরকার একেবারেই নেই। তার পোলার এরিয়ার ডায়াগ্রামের সাহায্যে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন তিনি যা করছেন সেটা একদম ঠিক, তার পথ ঠিক, তার পদ্ধতি ঠিক, বাকিটুকু তো ইতিহাস। শুধু ছবির মাধ্যমে একটা সত্যকে তুলে ধরলেন এমনভাবে যে বিজ্ঞ থেকে সাধারণ মানুষ সবাই যেন তার কথা বুঝতে পারে। সেই সময় দাঁড়িয়ে তার এই পদক্ষেপ রীতিমতো বিপ্লবাত্মক ছিল। গণিতের শিক্ষিকা অঙ্কিতা সেনগুপ্ত আমাদের বোঝালেন কিভাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পরিসংখ্যানকে ব্যবহার করে তার কাজের ব্যাখ্যা করলেন সমাজের সামনে। কিভাবে এলো এই কাজের স্বীকৃতি? বলছেন পেশায় নার্স এবং কলকাতা পৌরসভার এক মাতৃসদনে কর্মরতা লীনা খাঁড়া। তিনি অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছেন। 1883 সালে রানী ভিক্টোরিয়া তাকে রয়্যাল রেড ক্রস পদক প্রদান করেন। প্রথম নারী হিসাবে অর্ডার অব মেরিট খেতাব লাভ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দেখে অথবা তাকে মনের সামনে রেখে তার কাজের প্রশস্তি গেয়েছেন মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 44 লাইনের একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার কিছু অংশ পড়লে পরে বোঝা যাবে যে নাইটিঙ্গেলকে যেন দেখতে পাওয়া যাচ্ছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে এমনি সাধারণভাবে লোকের ছবিটা এরকম ভাবে আছে, লেডি উইথ দি ল্যাম্প, ঠিক সেই ছবিটাই ওই কবিতার মধ্যে আছে। আমি একটুখানি পড়ে শোনালে পরিষ্কার হবে। লো, in that house of misery, a lady with a lamp I see pass through the glimmering of gloom and flit from room to room. Thus thought I, as by night I read of the great army of the dead, the trenches cold and damp, the starved and frozen camp, the wounded from the battle plain, in dreary hospitals of pain, the cheerless corridors, the cold and stony floors. Lo, in that house of misery, a lady with a lamp I see, pass through the glimmering gloom and flit from room to room. And slow, as in a dream of bliss, the speechless sufferer turns to kiss her shadow as it falls upon the darkening walls, as if a door in heaven should be opened and then closed suddenly. The vision came and went, the light shone and was spent. On England's annals through the long hereafter of her speech and song, that light its rays shall cast from portals of the past. A lady with a lamp shall stand in the great history of the land, a noble type of good, heroic womanhood. Nor ever shall be wanting here the palm, the lily and the spear, the symbols that of yore Saint Philomena bore. ফ্লোরেন্স ফিরেছেন দেশে, ইংল্যান্ডে, কিন্তু সেখানেও হাসপাতালের অবস্থা খুব ভালো নয়। তাই তিনি চেষ্টা করলেন নার্সিংয়ের পেশাকে আরও উন্নত করতে, মানব সেবার আদর্শকে সবার মনের মধ্যে গেঁথে দিতে। কিন্তু বিনা অর্থে তো এসব হয় না, বিনা অর্থে প্রশিক্ষণ হয় না। তাই তিনি চেষ্টা করলেন পুরো ব্যাপারটাকে একটা ছাতার তলায় এনে মানুষের দেওয়া অর্থকে ব্যবহার করে মানব সেবার উচ্চ আদর্শ তৈরি করতে। কিভাবে সেটা করলেন তিনি? বেছে নিয়েছিলেন লন্ডনের একটি হাসপাতালকে। বলছেন নার্স লীনা খাঁড়া। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কাজকে শুধু যুদ্ধাহতদের সেবায় মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি দেশে ফিরে রানীর কাছে তার কাজের সম্মান হিসেবে বহুমূল্য একটি ব্রোচসহ সরকারের কাছ থেকে পান $2.5 লক্ষ। এছাড়া নাইটিঙ্গেল ফান্ডের মাধ্যমে $45,000 জোগাড় করেন।
তার পরিচিত বিভিন্ন উচ্চপদস্থ মানুষের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পান। এগুলো দিয়ে আপ্রাণ প্রচেষ্টায় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য 1860 সালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল ফর নার্সেস প্রতিষ্ঠা করেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নার্সরা ছড়িয়ে গেলেন বিভিন্ন দেশে বিদেশে। আমেরিকার গৃহযুদ্ধের সময় তার কাছ থেকে পাওয়া প্রশিক্ষণের সাহায্যেই আমেরিকায় উপযুক্ত নার্সিং প্রথা চালু করা হয়। ভারতেও পরিচ্ছন্নতার ব্যাপারে সহযোগিতার হাত বাড়ান, যদিও তিনি নিজে কখনো ভারতে আসেননি। মনে রাখতে হবে, ফ্লোরেন্স যে সময় কাজ করছেন সে সময় ভারতবর্ষ ইংরেজের উপনিবেশ। সেখানেও রয়েছে ব্রিটিশ সৈন্য, সেখানেও মারা যাচ্ছে তারা, এবং মারা যাচ্ছে শুধুমাত্র যুদ্ধে আহত হয়ে নয়, মারা যাচ্ছে এমন নানা রোগে যা ছোঁয়াচে। সেই মৃত্যু রোধ করা যায়। কুইন ভিক্টোরিয়ার অনুরোধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সে বিষয়ে সমীক্ষা করলেন। বহু দূরে থেকে, সাগর পাড় থেকে তিনি বোঝার চেষ্টা করলেন শুধুমাত্র পরিসংখ্যান দেখে যে কী কারণে ঘটছে ব্রিটিশ সৈন্যদের মৃত্যু, কী কারণে মৃত্যু সংখ্যাটা এত বেশি। সেটা করতে গিয়ে তিনি বুঝলেন যে পারিপার্শ্বিক অবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ এইসব মৃত্যুর মূলে। সেই পরিবেশকে ভালো করার পরামর্শ দিলেন তিনি। হাতে নাতে সুফল পাওয়া গেল। ব্রিটিশ ভারতে সৈন্যদের মৃত্যুর সংখ্যা কমল হু হু করে। আর এই উদাহরণ দেখে উৎসাহিত হলেন অন্যান্যরাও। সামগ্রিকভাবে চিকিৎসার ক্ষেত্রে একটা পরিবর্তন এলো, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন এলো। যে হাত ধোয়া, যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সে ব্যাপারটা গৃহীত হলো ভারতের তৎকালীন চিকিৎসা পরিষেবার মধ্যে। আর এভাবেই বহু দূরে থেকেও ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের জন্য কাজ করলেন, রেখে গেলেন এক অনন্য নিদর্শন। তার জন্মদিন 12ই মেতে আমরা প্রতি বছর পালন করি ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আর এই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধান অনুযায়ী আমরা পালন করছি তার 200তম জন্মবর্ষকে মনে রেখে ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য নার্সেস অ্যান্ড দ্য মিডওয়াইফ। আবার এই বছরেই যখন আমরা দেখছি বিশ্বজোড়া মহামারী, তখন বারবার মনে পড়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। আজকে হাত ধোয়ার উপর এই যে জোর, সেটাও আমাদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন ফ্লোরেন্স। চিকিৎসা পরিষেবাকে অন্য মাত্রা দিয়েছেন তিনি। স্বাস্থ্যকর পরিবেশ রচনায় আমাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন তিনি। তার লেখা নোটস অন নার্সিং, নোটস অন হসপিটালস আজও আমাদের কাছে এক মূল্যবান সম্পদ। তাকে শ্রদ্ধা জানাই। তার দেখানো পথে আমরা চলতে পারব, এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলি। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 200তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মানবসেবী ফ্লোরেন্স শুনলেন। ইংরেজি কবিতার আবৃত্তিতে তনয়া বিশ্বাস, ভাষ্য রচনা, সম্পাদনা এবং প্রযোজনায় ছিলাম আমি মানস প্রতিম দাস। আকাশবাণী, কলকাতা।